তিলপরি লেখনীতে কথা চৌধুরী পর্ব 14। এমনিতে লেখাটা অনেক সিনেমেটিক, কিন্তু আজকে খুব বেশি হয়ে গেছে। আসলে এটা লেখার কোনো পরিকল্পনা ছিল না, তাই বস্তা পচা যা আসছে মাথায় তাই লিখছে। খুব বেশি সিনেমেটিক লাগে, কারো সমস্যাটা এটা না পারার অনুরোধ হলো। আমার প্রশ্নের উত্তরে তিলপরি কেবল কেঁদেই চলেছে। এদিকে ওর কান্নার শব্দে মন ঘুরে জ্বর উঠছে আমার। এমন হওয়ার কারণটা জানা নেই, কিন্তু হচ্ছে এমন। কয়েক মিনিট হওয়া সত্ত্বেও যখন ওর কান্না থামছে না, তখন নিজেকে সামলে নিয়ে ওকে বললাম, তিলপরি প্লিজ কাঁদিস না, শোন আমি প্রমিস করছি আর কখনও তোকে রাগ দেখাবো না। তাও কান্না থামা, কাঁদিস না এভাবে। কান্না মিশ্রিত কণ্ঠে তিলপরি বলল, আপনি একটা জঘন্য মানুষ। আমি কোনো দিন আপনাকে ক্ষমা করব না। আপনি কখনো আমার কথা ভাবেন না। আমার কথা কেন, কারোর কথাই ভাবেন না। আপনি জঘন্য, খুব খুব জঘন্য। আমি আপনার সাথে কথা বলবো না, কখনো না। আজকের পর আমাকে কল করবেন না। যদি করেন তবে আমি নিজেকে শেষ করে দেব। কি বলছিস তুই এসব তিলপরি? আমার কথার মাঝে কল কেটে দিল তিলপরি। কল কাটার শব্দ শুনে আমি এবার কপালে হাত দিয়ে বলে উঠলাম, ধ্যাৎ, এই মুহূর্তে যেমন রাগ লাগছে আমার, তেমন কষ্টও লাগছে। তাই অতি দ্রুত আবার কল করতে শুরু করলাম, কিন্তু তিলপরি কল রিসিভ করছে না। আমিও বিরতহীন কল করে যাচ্ছি। অবশেষে যখন আমার কল রিসিভ করে তিলপরি হ্যালো বলল, আমার শুষ্ক আত্মা যেন পানি পেল। আমি উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করলাম, ওই কেন কাঁদছিস সেভাবে? আমি তো সত্যি সত্যি রাগ করিনি, এমনিতেই মেয়েকে রাগ দেখিয়ে তোকে কথাগুলো বলেছিলাম। প্লিজ কান্না থামা, নয়তো এবার আমি কাঁদতে শুরু করব। আর তোকে না বলেছিলাম আমার মতো মানুষের জন্য নিজেকে শেষ করার কথা বলবি না? তাহলে কেন বলিস এসব? আমার ইচ্ছা, আপনার কি? কান্নার দরুন তিলপরি কণ্ঠ যেন দ্বিগুণ হয়ে গেছে। এমন কান্না মিশ্রিত কণ্ঠ আমি যেন ভালো লাগা খুঁজে পাচ্ছি, কিন্তু ওর অভিমানী কথাগুলো আমাকে বড্ড কষ্ট দিচ্ছে। তাই গম্ভীর গলায় বললাম, অনেক কিছু আবার। তাই নেক্সট টাইম এমন কিছু যদি বলিস, তাহলে ফল কাটার ছুরিটা তোর গলায় চালিয়ে দেব। আগেই তো আমায় খুন করেছেন, এখন আর কি বাকি আছে? বিস্মিত কণ্ঠে, মানে কিছু না, এখন রাখছি। ইচ্ছা হলে বাসায় যেন আসে। আল্লাহ হাফেজ। ওই শোন, কালকে দেখা করবো ইনশাল্লাহ। এখন কাজ না থাকলে ঘুমিয়ে পড়, ভালো লাগবে, ঠিক আছে? এর থেকে উত্তর পেয়ে কল কেটে দিলাম। ফোনটা টেবিলে রেখে আবার বিছানায় গা এলিয়ে দিলাম। সিলিংয়ে অনবরত ঘুরতে থাকা ফ্যানের দিকে তাকিয়ে একগাল হেসে উঠলাম। আমার ভাবনার জগৎ দখল করে থাকা তিলপরিকে নিয়ে ভাবতে লাগলাম, তিলপরি আমি কি প্রেমে পড়েছি? কেন যেন মনে হচ্ছে এবার আমার জীবনেও প্রেমের আবির্ভাব হয়ে যাবে। হয়তো হয়ে গেছে, কিন্তু আমি না ঠিক বুঝে উঠতে পারছি না। তুই কি দূর করে দিবি এই যে আমার মনে চলা দ্বিধাদ্বন্দ্ব? পাশের রুম থেকে মার ডাক কানে এলো, মিরাজ, বাপ খাবি না রাতে? আসছি মা, তাড়াতাড়ি আয়, ঠিক আছে। জীবনে প্রথম এমন কাঠফাটা রোদে কারোর জন্য অপেক্ষার প্রহর গুনছে। ইদানিং আমার সাথে অনেক কিছু হচ্ছে, যেসব ঘটনা বা বিষয়ের সাথে আমার পূর্ব পরিচয় নেই। আমি জীবনকে যেমন করে সাজাতে চেয়েছিলাম, জীবন আমাকে সেভাবে সাজাতে দেয়নি। আসলে পরিকল্পনা করে হয়তো জীবন সাজানো যায় না, কারণ জীবনের নিয়ন্ত্রণ থাকে উপরওয়ালার হাতে। তাই ওনার মর্জি মতোই জীবনকে মানিয়ে এবং সাজিয়ে নিতে হয়। ভার্সিটির সামনে বাইকে হেলান দিয়ে ব্যস্ত ভঙ্গিতে ঘড়ি দেখছি বারবার। অপেক্ষাটা মনে হয় ভালো লাগলেও বাইরে প্রকাশ করছে একরাশ মেঘে বিরক্তি। চোখের সামনে কাউকে হেঁটে আসতে দেখে ঠোঁটে হাসির রেখা ফুটে উঠল আমার। চোখ থেকে কালো সানগ্লাসটা খুলে কয়েক কদম এগিয়ে এসে দাঁড়াতে অবাক হয়ে আমাকে জিজ্ঞেস করলো, আপনি আমার ভার্সিটিতে কী করছেন? মৃদু হেসে জবাব দিলাম, কালকে রাতে না বললাম আজকে দেখা করব? আশ্চর্য, তাই বলে আপনি আমার ভার্সিটি চলে আসবেন? তাতে কি এমন ক্ষতি হলো তোর তিলপরি? আপনি প্লিজ এখান থেকে যান, কিঞ্চিত রেখে। ঠাস দুটো দেব এখন কানের গোড়ায়। বেশি পাকনা হয়ে গেছিস। সমস্যা কি তোর? আমি ভার্সিটিতে এসেছি তো কী হয়েছে? এখন চুপচাপ আমার সাথে চল। যাব না আমি, বলেই অন্যদিকে তাকিয়ে রইল। হঠাৎ আমার চোখে পড়ল ওর বান্ধবী সুস্মিতাকে, যাকে কিছুদিন আগে ওর বাসায় দেখছিলাম। তিলপরিকে টাইট দেওয়ার জন্য এই মুহূর্তে আমার মাথায় একটা দুষ্টি বুদ্ধি ঘুরপাক খাচ্ছে। সানগ্লাসটা নাড়িয়ে খলনায়কের ভাব নিয়ে বললাম, এটা তো আশায় ভাবতে শুরু করলাম,
আমাকে 1-2 মিনিট পর্যবেক্ষণ করে জিজ্ঞেস করলো, কী ভাবছেন? ভাবছি তোর বান্ধবীকে প্রপোজ করে দেই, দেখতে তো হ্যাপি জোস, আর আমিও সিঙ্গেল থাকবো কত, তার চেয়ে ওকে পটিয়ে। আবারও পুরো বাক্য শেষ করতে পারলাম না, তার ছেলে সুরে তিলপরি বলতে শুরু করলো, প্রপোজ না, একেবারে বিয়ে করে বাসায় নিয়ে যান, তারপর খবরের কাগজে আপনার ছবি ছাপা হবে আর হেডলাইন হবে, হিন্দু মেয়েকে বিয়ে করে ভালোবাসার নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন মিরাজ আবরার, বলে মাটিতে তাকিয়ে ধিক্কার জানাতে বলল। ছি, আমি কি বলবো বুঝতে পারছি না, কারণ যেটা ভেবে বলতে নেই সেটা না হয়ে উল্টোটা হচ্ছে। তাই নীরবতা আঁকড়ে দাঁড়িয়ে রইলাম কয়েক সেকেন্ড, কী যেন ভেবে তিলপরি এবার হাঁটতে শুরু করলো, কিন্তু আমি ওর হাতটা আচমকা ধরে পেলাম। এতেও আমার দিকে বিস্ফোরিত নয়নে তাকিয়ে বলল, হাত ধরেছেন কেন? দেখুন, ভার্সিটির সামনে এসব নাটক করবেন না, আমার মান সম্মান কিছু থাকবে না, ছাড়ুন আমার হাত। তাতে দাঁত চেপে বললাম, দেখ, আমার মেজাজ কিন্তু বিগড়ে যাচ্ছে, ভালো করে বলছি, আমার সাথে চল, নয়তো আমি যে কি করব সেটা নিজেও জানি না। ভয় দেখাচ্ছেন আমাকে? স্বাভাবিক গলায় প্রতি উত্তর বললাম, ভয় নয়, অনুরোধ করছি, সবাই তাকিয়ে আছে, প্লিজ চল। আগে হাত ছাড়ুন, যাবি কি না সেটা আগে বল, তবে এভাবে যদি রাজি না হস তাহলে কোলে করে নিয়ে যাব। কেন, আপনার বউ আমি যে, আমাকে কোলে নেবেন নাকি 2 মাসের বাচ্চা মনে হয়? তোর মতো ইস্ত্রে পাকা মেয়ে কী করে 2 মাসের বাচ্চা হবে? আর বউ বা বাচ্চা না হলে কি কোলে নেওয়া যায় না? ও জবাব না দিয়ে মুখ গোমড়া করে অন্যদিকে তাকিয়েছে। আমি ওর হাত ধরে টানতে টানতে বাইকের কাছে নিয়ে এলাম। বাইকে চড়ে বসে ওকে বললাম, এই যে ম্যাডাম, উঠুন এবার। অন্যদিকে তাকিয়ে একটা মুখ ভেঙচি দিয়ে বাইকে চড়ে বসলো, আর আমি একগাল হেসে বাইক চালাতে মন দিলাম। মিটেল হওয়ার সাথে তাল মিলিয়ে চলছে আমার বাইক। বিকেলের এই সময় এসে আকাশ নিজেকে সাজিয়েছে অপূর্ব সুন্দর রঙে। চারপাশ থেকে যানবাহনের বিরক্তিকর শব্দ এলেও তিলপরীকে নিয়ে বাইক চালানোর মুহূর্তটা খুব উপভোগ করছে। হুট করে তিলপরী আমার দিকে প্রশ্ন ছুড়ে দিল, কোথায় যাচ্ছি সেটা কি জানতে পারি? অনর্গল বলে দিলাম, তোকে খুন করে মেঘনায় ভাসিয়ে দিতে। ফাজলামো করছেন? ফাজলামো মনে হলে কি করার, কিন্তু আমি তো খুন করতেই যাচ্ছি, বিরক্তির সুরে বলবো। দেখ, আজকে দিনটাই খারাপ, নয়তো আপনার সাথে কেন দেখা হবে? সুস্মিতার সামনে এমন নাটক না করলেও পারতেন, এটা যেই পরিমাণ পাজি আমাকে জ্বালিয়ে মারবে। ওকে আরেকটু রাগাতে বললাম, আমার কিন্তু মেয়েটাকে ভালো লেগেছে, ইস, মুসলিম হলে কত ভালো হতো, আপনার মতো এমন ছেঁচড়া আমার জীবনেও দেখিনি। সি। ওর কথা আমি এবার হাসতে শুরু করলাম। আমাকে হাসতে দেখে কপট রাগ নিয়ে বলল, হাসি বন্ধ করে মনোযোগ দিয়ে বাইক চালান। ওকে ওকে। প্রায় 25 মিনিট পর গন্তব্যে পৌঁছে গেলাম। বাইক থামিয়ে তিলপরীকে বললাম, এসে গেছি। ও ধীরে ধীরে নেমে দাঁড়িয়ে বিস্ময় নিয়ে আমাকে জিজ্ঞেস করলাম, আমরা এখানে কেন এলাম? জানি না, তুই নিজে গিয়েই না দিয়ে দেখ নিবি। কিন্তু রাগ তো তোর, কিন্তু চল আমার সাথে।